ভোরবেলাও উঠল না মেঘ। ৮টার ওপরে বাজে, খাবার টেবিলেও আসেনি। বাধ্য হয়ে মোজাম্মেল খান নিজে গেলেন মেয়েকে ডাকতে। মেঘ তখনও ঘুমে। আব্বুর ডাকে ঘুম ভাঙল মেঘের। 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে আসলো। খাবার টেবিলে আবির ভাই নেই দেখে মনটা খারাপ হলো। কাকামণিও সকাল সকাল সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। চুপচাপ খেতে বসলো মেঘ, কিন্তু গলা দিয়ে খাবার নামছে না। কোনো রকমে অল্প কিছু খেয়ে উঠে পড়ল। রুমে গিয়ে পড়ার চেষ্টা করলো, কিন্তু পড়া মাথায় ঢুকছে না। মাথায় শুধু আবির ভাই ঘুরছে। আবির ভাই কেন বলে গেল না? এখন আবির ভাই কোথায় আছেন, খেয়েছেন কি না, এইসব চিন্তায় ব্যস্ত হলো। একটু পরপর ডাটা অন করে ফেসবুকে ঢুকছে, কিন্তু আবির ভাই নেটে নাই, কোনো আপডেটও নেই। 10 মিনিট পর পর মেঘ ফেসবুক চেক করছে, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। সারাদিন গেল, এই পড়তে বসছে, এই আবার ফোন চেক করছে। বিকাল নাগাদ কোনো খবর না পাওয়াতে মন খারাপ করে ঘুমিয়ে পড়ল। আবির চট্টগ্রাম এসে অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। বাসা থেকে আবিরের আম্মু কল দিয়ে খোঁজ নিয়েছে ছেলের। এছাড়া মোজাম্মেল খানও কাজের জন্য কয়েকবার কল দিয়েছে আবিরকে। দেখতে দেখতে 3 দিন হয়ে গেল আবিরের চট্টগ্রাম আসা। সাথে অফিসের ঝামেলায় সারাদিন এক মুহূর্তও রেস্ট নিতে পারে না। অফিসের কাজের ফাঁকে 2-1বার বাসায় কল করে। আম্মু, মামনি, তানবীরের সাথে কথা হয়। মিমার আদির এক কথা, ভাইয়া কক্সবাজার গেও প্লিজ, আমাদের জিনিসগুলো নিয়ে এসো। কিন্তু মেঘ যেন নিখোঁজ। আবির বিদেশে থাকাকালীন তানবীর বাসায় না থাকলে যেই মেয়ে একাই সারা বাড়ি মাতিয়ে রাখত, এখন আবির চট্টগ্রাম। তানবীর সকালে বের হয়ে পার্টি অফিসে আর ফেরে 10টার দিকে। বাবা চাচাও সারাদিন অফিসে থাকে, তারপরেও মেঘকে সারাদিনে খুঁজে পাওয়া যায় না। সকালে অল্প খেয়ে যে রুমে ঢুকে কোচিং থাকলে বের হয়, না হয় 3-4টায় ক্ষুধা লাগলে চুপচাপ এসে খাবার খায়। মাকেও ডাকে না। জান্নাত আপু এসে পড়িয়ে গেলে মেঘ অল্প খেয়ে আবার রুমে চলে যায়। মনমরা হয়ে থাকে সব সময়। আবিরের অফিসের ঝামেলা মোটামুটি মিটেছে। ডিলার প্রজেক্ট ডেলিভারি দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 2 দিন ফ্রি থাকাতে মিমার আদির কথা মনে করে কক্সবাজারে গেল। এর আগে কখনো কক্সবাজার যায়নি আবির, এটাই জীবনে প্রথমবার। হোটেলে রুম নিয়েছে। ফ্রেশ হয়ে বের হতে হতে বিকেল হয়ে গেছে। সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছে আবির। প্রকৃতির সৌন্দর্যে স্পষ্ট রূপ দিয়ে সজ্জিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। কক্সবাজারের সূর্য অস্তের ছবি প্রায় সবাই স্মৃতি হিসেবে রেখেছেন নিজেদের মোবাইল ফোন বা প্রতিটি বাড়ির দেওয়ালে। আবির সমুদ্রের ঢেউয়ের সঙ্গে গোধূলিবেলা সূর্যাস্ত দেখে বিমোহিত। অসংখ্য প্রাপ্তি, ক্লান্তি, হতাশা বিকীর্ণ হয়ে আছে আবিরের মনে। সমুদ্রের পানিতে অস্তমিত সূর্যের অপরূপ দৃশ্য উপভোগ করেছে। কিছুক্ষণ পর আবিরের ফোনে কল আসে। পকেট থেকে ফোন বের করে দেখে তানবীরের কল। রিসিভ করে। তানবীর, আসসালামু আলাইকুম আবির ভাই। আবির, ওয়ালাইকুম আসসালাম। তানবীর, কোথায় আছো? আবির, কক্সবাজার আসছি আজ। কেন? তানবীর, একটু দরকার ছিল। আবির, বল। তানবীর, এমপির মেয়ে নাকি তোমায় রিকোয়েস্ট দিয়েছিল, তুমি নাকি তাকে ব্লক করে দিয়েছো। আজ এমপির বাসায় গেছিলাম, মেয়ে তো তোমার কথা জিজ্ঞেস করতেছে আমায়। আবির, তুই কি বলছিস? তানবীর, প্রথমে তো এমনিতেই বোঝানোর চেষ্টা করছি, কিন্তু মানতেছে না, তাই বাধ্য হয়ে বলছি। তুমি আরেকজনকে পছন্দ করো, তার সাথে তোমার বিয়ে ঠিক। আবির, আচ্ছা ঠিক আছে। তানবীর, কিন্তু একটা সমস্যা আছে ভাইয়া। আবির, আবার কি সমস্যা? তানবীর, এমপির মেয়ে যদি এমপিকে বলে আর উনি যদি আমায় জিজ্ঞেস করে, তখন আমি কি বলবো? যদি মেয়ের কথা জিজ্ঞেস করে তখন কি বলবো? আবির, প্রথমত এমপি কোনো সময় এইসব বিষয় নিয়ে মাথা ঘামাবে না, আর যদি শুনে ছেলে অন্য কাউকে পছন্দ করে তাহলে আরও কিছু বলবে না। তানবীর, তারপরও যদি জিজ্ঞেস করে ফেলে তখন কি বলবো? আবির, বলবি তোর বোনের সাথে বিয়ে ঠিক। তানবীর, তারপর? আবির, তারপর আবার কি, বাকিটা আমি সামলে নিব। তানবীর, যদি ফোর্স করে? আবির একটু গম্ভীর কণ্ঠে বলল। বেকুবের মতো কথা বলিস না তানবীর, এমপির মেয়ে হোক আর মন্ত্রীর মেয়ে, তার জন্য কি তুই নিজের ভালোবাসা কুরবানি করবি নাকি? আজব। তানবীর আর কথা বাড়ালো না। তানবীর, আচ্ছা ভাইয়া, এখন রাখি তাহলে, আল্লাহ হাফেজ। আবির, আল্লাহ হাফেজ।
কল কেটে আবির ডাটা অন করে ফেসবুকে ঢুকে কেন জানি মনে হলো ব্লক লিস্ট চেক করবে। ব্লক লিস্টে ঢুকতেই চোখে পড়ল প্রথমত আইডিটায় ওই মেয়ের। 2 সেকেন্ড ভাবলো, সে তো শুধু কমেন্ট ডিলিট করেছিল, ব্লক তো করেনি। এটা যে মেঘের কাজ তা বুঝতে বেশিক্ষণ সময় লাগলো না। কিন্তু মেয়ে ফোন পেল কোথায়? আরও কিছুক্ষণ ভাবার পর মনে হলো টেবিলের ওপর ফোন রেখে যাওয়ার ঘটনা। তার মানে সেদিনই ব্লক করেছে। অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসির ঝলক দেখা গেল। আস্তে আস্তে বলল, এই সামান্য বিষয়ে জ্বলে উঠলে সইবি কিভাবে এত ঝড়ঝঞ্ঝাট? এত তাড়াতাড়ি তো তোকে আমার করে নিব না, আবার খুব বেশি কষ্টও দিব না তোকে। অন্ধকার নেমেছে বিচে। একটু হাঁটাহাঁটি করলো আবির। ভাই বোনের জন্য কিছু কেনাকাটাও করলো। তারপর হোটেলে চলে আসছে। কেটে গেল আরও 2 দিন। আবির বাড়ি নেই 6 দিন যাবৎ। অষ্টাদশীর মনে বিষণ্ণতা ছেয়ে গেছে। খায় না ঠিক মতো, পড়াশোনা করে না, মোবাইলও চাপে না, কথাও বলে না কারোর সাথে। শুধু টিউশন আর কোচিং যায়, আসে এতটুকুই। আজ সকাল থেকে মনটা মাত্রাতিক খারাপ। তানবীর ডেকে এনে খাবার টেবিলে বসিয়েছে। তানবীর আজকাল পার্টি অফিসে দৌড়াদৌড়িতে মেঘকে কিছুই বলে না। মেঘ এখন আর আগের মতো বকেও না। মেঘ যেমন পাল্টে গেছে তেমনি তানবীরও পাল্টে গেছে। মেঘ খাবার টেবিলে বসে কোনো কথা না বলেই অল্প খাবার খেলো। তানবীর মোজাম্মেল খানকে প্রশ্ন করলো, আব্বু ভাইয়া কবে ফিরবে? মোজাম্মেল খান যথারীতি জবাব দিলেন, কাজ শেষ হলে ফিরবে। কাজ এখনও শেষ হয়নি। মেঘের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কয়েকটা দিনেই আবির ভাইয়ের শূন্যতা খুব করে ভোগাচ্ছে অষ্টাদশীকে। টিউশন শেষ করে কোচিংয়ে গেল 2 বান্ধবী একসাথে। বন্যা বারবার জিজ্ঞেস করছে, কি হয়েছে তোর? মেঘ শুধু মাথা নাড়ছে, একটা কথাও বলছে না। একটা ক্লাস শেষ হয়েছে। স্যার বেরিয়ে যাওয়ার মাত্রই উল্টে কান্না শুরু করলো মেঘ। প্রথম দিকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেও নিজেকে বেশিক্ষণ কন্ট্রোল করতে পারল না। কান্নার মাত্রা বেড়ে গেছে, শ্বাস নিতে পারছে না। মেঘের এই অবস্থা দেখে আটকে উঠল বন্যা। মেঘকে নিয়ে ওয়েটিং রুমে চলে যায়। ওখানে যাওয়াতে বাঁধ ভাঙা কান্না শুরু হয় মেঘের। বন্যা কোনোভাবে শান্ত করতে পারছে না। 10-15 মিনিট স্থির হয় এই কান্না। তারপর কিছুটা থেমেছে। এখন জোরে জোরে শ্বাস ছাড়ছে। একটু কাঁদলেই মেঘের শ্বাসকষ্ট শুরু হয়। বন্যা মাথায় হাত বোলাতে বোলাতে শান্ত কণ্ঠে বলল, কি হয়েছে তোর? এভাবে কান্না করছিস কেন? মেঘ ফুপিয়ে ফুপিয়ে উত্তর দিল, আমার খুব কান্না পাচ্ছে। বন্যা ভুরু কুঁচকে বলল, কান্না পাচ্ছে তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কেন কান্না পাচ্ছে সেটা বল। মেঘের গম্ভীর জবাব, জানি না। বন্যা নিজেকে কন্ট্রোল করে আবার প্রশ্ন করলো, রেজাল্ট নিয়ে চিন্তা করছিস, নাকি চান্স পাওয়া নিয়ে, নাকি বাসার কেউ বকেছে তোকে? আবারও কাঁদছে মেঘ। কাঁদতে কাঁদতেই বলল, আমি আবির ভাইকে খুব মিস করছি বন্যা। উনি ফেসবুকেও আসেন না। আমি ওনাকে না দেখে, ওনার কথা না শুনে আর থাকতে পারছি না। বন্যা এবার অবুঝ বাচ্চার মতো হাসলো। তারপর বলল, মিস করছিস তো কল দে। মেঘ কাঁদতে কাঁদতে বলল, উনি কি আমার সাথে কথা বলবেন? বন্যা এবার সশব্দে হাসলো। উনি কথা বলবেন কি বলবেন না এইসব যদি তুই ভাবিস, তাহলে উনি কি ভাববেন? মেঘ এবার মুখ তুলে তাকালো বন্যার দিকে। বন্যা এবার হাসতে হাসতে বলল, বেবি তুমি তো আবির ভাইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছ। সাবধান, বান্ধবী ডুবে যেও না, সামনে কিন্তু ভর্তি পরীক্ষা। মেঘ ভেংচি কেটে বলল, আমি আবির ভাইকে ভালোবাসি। এইটুকু বলেই থেমে গেল। নাটা বলার খুব চেষ্টা করলো কিন্তু পারল না। বন্যা মেঘকে ঠান্ডা মাথায় বেশ কিছুক্ষণ বোঝালো। মেঘ শান্ত হয়ে বসে আছে। বন্যা বলল, তুই তাহলে বাসায় চলে যা, ক্লাস করতে হবে না। ফোন দে, আমি ড্রাইভার আঙ্কেলকে কল দিচ্ছি। তারপর মেঘকে গাড়িতে দিয়ে বন্যা এসে ক্লাসটা শেষ করলো। মেঘ বাসায় এসে ফ্রেশ হয়েই ছুটে গেল মায়ের রুমে। হালিমা খান ঘুমাচ্ছেন। মেঘ মায়ের হাতের ওপর মাথা রেখে মাকে জড়িয়ে ধরে শুয়ে পড়েছে। হালিমা খান ঘুমের মধ্যেই একবার চোখ খুলে দেখলেন। মেঘকে দেখে মেঘের পিঠ বরাবর জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লেন পুনরায়। অনেকক্ষণ কান্না করায় মেঘও ক্লান্ত ছিল। সেও মাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছিল। বেশ কিছুক্ষণ পর মেঘের ঘুম ভাঙে। ততক্ষণে হালিমা খান সজাগ হয়ে গেছেন। শুয়ে শুয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন।
মেঘ সচরাচর মায়ের কাছে শুতে আসে না। যখন খুব বেশি মন খারাপ থাকে তখনই আসে। মেঘের ঘুম ভাঙতেই হালিমা খান বললেন, তোর কি শরীর খারাপ মা? মেঘ মাথা নেড়ে না করল। হালিমা খান পুনরায় বললেন, রেজাল্ট নিয়ে কি চিন্তা করছিস? মেঘ আবারও মাথা নেড়ে না করল। মেঘ এবার মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আম্মু আবির ভাই কবে আসবে? মেঘের প্রশ্নে হালিমা খান মুচকি হাসলেন আর বললেন, কেন, ভাইয়ের জন্য পেট পুড়ছে? মেঘ মনে মনে বলল, পেটের সাথে মনটাও পুড়ছে আম্মু। মেঘকে নীরব দেখে হালিমা খান বললেন, দুপুরে তো কথা হলো, বলল আরও 2-4 দিন লাগতে পারে। কথা হয়েছে শুনে সহসা মেঘের মনটা খারাপ হলো। নিজেকে সামলে বলল, আম্মু আবির ভাইকে কল দাও না প্লিজ। হালিমা খান, বিকেলেই তো কথা হলো, এখন আবার কল দিয়ে কি করব? ছেলেটা মনে হয় ব্যস্ত। মেঘ, আম্মু প্লিজ দাও না। হালিমা খান নিজের ফোন হাতে নিয়ে কল দিল আবিরকে। লাউড স্পিকারে দিয়েছেন। কয়েকবার রিং হতেই রিসিভ হলো। আবির, আসসালামু আলাইকুম মামুনি। আবির ভাইয়ের কণ্ঠ শুনে মেঘের বক্ষ স্পন্দন জোরালো হলো। হালিমা খান, ওয়ালাইকুম আসসালাম। ব্যস্ত আছিস বাবা? আবির, হ্যাঁ কিছুটা। কেন? হালিমা খান, মেঘ একটু কথা বলবে তোর সাথে। আবির, ঠিক আছে দাও। হালিমা খান মেঘের দিকে ফোন এগিয়ে দিলেন। মেঘ কাঁপা কাঁপা হাতে ফোন নিল। সঙ্গে সঙ্গে লাউড স্পিকার অফ করে দিল মেঘ। মেঘ ধীর কণ্ঠে বলল, হ্যালো। আবির তৎক্ষণাৎ রেগে মেগে বলল, হ্যালো কি রে? প্রথমে কল দিয়ে সালাম দিতে হয় এটাও জানিস না? আবিরের ধমকে চুপসে গেল মুখটা। আস্তে ধীরে বলল, আসসালামু আলাইকুম। আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। মেঘ এবার কাঁপা কাঁপা গলায় বলল, কেমন আছেন আবির ভাই? আবির কিছুটা স্বাভাবিক হয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? মেঘ দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, আলহামদুলিল্লাহ। দুইজনেই কয়েক সেকেন্ড নীরবতা পালন করলো। আবির নীরবতা ভেঙে রাজভারী কণ্ঠে শুধালো, তোর ফোন দিয়ে কল দিতে পারিস না? মামুনির ফোন থেকে দিতে হলো কেন? মুখের ওপর মেঘ বলে ফেলল, আপনার নাম্বার নাই আমার কাছে। আবির এবার দীর্ঘশ্বাস ফেলল। গভীর কণ্ঠে জবাব দিল, রাখছি, ব্যস্ত আছি আমি। এই বলে কল কেটে দিল। মেঘ আহাম্মকের মতো ফোনের দিকে তাকিয়ে রইল। বুঝে উঠতে পারল না ব্যাপারটা। আবির ভাইয়ের নাম্বার নেই এই কথা শুনে রেখে দিল নাকি সত্যিই ব্যস্ত, এটা ভেবে পাচ্ছে না অষ্টাদশী। ফোনের স্ক্রিনে ভেসে আছে আবির নামে সেভ করা নাম্বারটা। মেঘ মনে মনে নাম্বারটা মুখস্থ করতে ব্যস্ত হলো। তারপর মাকে ফোন দিয়ে নিজের রুমের দিকে দৌড় দিল। নিজের ফোনে আবির ভাইয়ের নাম্বারটা লিখে নাম্বারের অপশনে লিখলেন, আমার আবির, সাথে লাভ ইমোজি কিছুটা দূরে লিখলো ভাই। সেভ করলো নাম্বারটা। আবির ভাইয়ের সাথে কথা বলেছে। এই খুশিতে মেঘ সারা বাড়ি ছুটছে। কে বলবে এই মেয়েটা 1 সপ্তাহ রুম থেকে বের হয়নি, কারো সাথে কথা পর্যন্ত বলেনি। আজ সে মিম আর আদিকে নিয়ে দুষ্টুমি খুনসুটিতে মগ্ন। মিম আর আদিও যেন আপুকে এভাবে পেয়ে বড্ড খুশি। হঠাৎ জান্নাত আপু বাড়িতে ঢুকলো। মেঘকে এত হাসি খুশি দেখে জান্নাত আপুও খুশি হলো। এই 1 সপ্তাহে জান্নাত আপু যত দিন এসেছে প্রতিদিনই মেঘ মনমরা হয়ে বসে থাকে। পড়া ধরলে পারলে বলে, না পারলে চুপ থাকে। আপু বোঝালেও সাড়া নেই, বুঝছে কিনা তাও বলে না। জান্নাত আপু কম করে হলেও 20 বার জিজ্ঞেস করে, মেঘ তোমার কি হয়েছে বলো। মেঘ কিছুই বলে না। এতে জান্নাত আপু চিন্তিত ছিল। উনি নিজে থেকে অনেক বুঝিয়েছেন রেজাল্ট নিয়ে যেন চিন্তা না করে, অ্যাডমিশন টেস্ট নিয়ে যেন না ভাবে, কিন্তু মেঘ এসবে কোনো সাড়া দেয়নি। তাই আজ মেঘকে খুশি দেখে জান্নাত আপুর মুখে সহসা হাসি ফুটে উঠেছে। মেঘ, সোফায় বসা মেঘ পেছন ফিরে তাকিয়ে জান্নাত আপুকে দেখে ছুটে আসে। মেঘ, আপু কেমন আছো? জান্নাত, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? মেঘ, আলহামদুলিল্লাহ ভালো। আপু তুমি একটু বসো, আমি রুম থেকে বই খাতা নিয়ে আসছি। বলেই সিঁড়ি দিয়ে ছুটছে রুমের দিকে। জান্নাত হাস্য উজ্জ্বল মুখে তাকিয়ে আছে মেঘের দিকে। সত্যি বলতে ছটফটে স্বভাবের মেয়েরা হঠাৎ শান্ত হয়ে গেলে সবার নজরে পড়ে যায়। মেঘের ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। জান্নাত আপুর পড়ায় মেঘের সম্পূর্ণ মনোযোগ আছে আজ। পড়ানোর আগেই সব বুঝে ফেলছে। জান্নাত আপু পড়িয়ে যাওয়ার পর আরও 1-2 ঘন্টা মিম আর আদির সঙ্গে আড্ডা দিয়েছে মেঘ। নিজেও পড়ছে না, ওদেরকেও পড়তে দিচ্ছে না। এতে অবশ্যই মা কাকিয়া কিছুই বলছে না।
মেয়েটা যে হাসি খুশি আছে এতেই সবার ভালো লাগছে। মোজাম্মেল খান এবং আলী আহমেদ খান বাসায় ফিরেছেন কিছুক্ষণ আগে। ফ্রেশ হয়ে খেতে বসেছেন। মেঘও আজ সবার সাথে খেতে বসেছে। আবির ভাইয়ের চেয়ারের দিকে তাকিয়ে মুচকি হাসল। মনে মনে বলল, মিস ইউ আবির ভাই। আলী আহমেদ খান মেঘকে জিজ্ঞেস করলেন, মেয়েটা ভালো পড়াচ্ছে তো আম্মু? মেঘ হাসি মুখে উত্তর দিল, আপু অনেক ভালো পড়ায় বড় আব্বু। কোনো সমস্যা হলে জানাইও। স্বাভাবিকভাবে কথাটা বললেন আলী আহমেদ খান। মেঘও শান্ত স্বরে বলল, ঠিক আছে বড় আব্বু। মেঘ রুমে এসে শুয়ে পড়েছে। আজ পড়তে একটু ইচ্ছে করছে না। আবির ভাইয়ের সাথে কথা বলার খুশি, সাথে এটাও অনুভব করছে সে আবির ভাইকে ভালোবেসে ফেলেছে। এইসব ভেবেই মেঘের উষ্ট ছড়িয়ে আসে। সহসা ডাটা অন করে আবির ভাইয়ের আইডিতে ঢুকে সেদিন রাগ করে ছবি ডিলিট করার পর আর ছবিগুলো ডাউনলোড করেনি। আজ আবার ইচ্ছে হলো ছবিগুলো সেভ করার। এখন আর রাগ অভিমান আবির ভাইয়ের ছবি ডিলিট করবে না, এই প্রতিজ্ঞা করলো। আবির ভাইয়ের আইডিতে ঢুকতেই একটা পোস্ট চোখে পড়ে, আমার স্বপ্নগুলো হাতছানি দেয় সন্ধ্যা তারার মাঝে। সাথে কক্সবাজার সমুদ্র সৈকতে তোলা একটা ছবি। 2 ঘন্টা আগেই পোস্ট করেছেন। মেঘ সঙ্গে সঙ্গে ছবিতে কেয়ার রিয়েক্ট দিল, একটা লাভ ইমোজিও কমেন্ট করলো। আবির ভাইয়ের ছবি দেখে মেঘেরও কক্সবাজার যেতে খুব ইচ্ছে করছে, কিন্তু চাইলেই তো সব ইচ্ছে পূরণ হয় না। এক দৃষ্টিতে ছবিটা কিছুক্ষণ দেখলো, তারপর আস্তে আস্তে সব ছবি সেভ করতে লাগলো। গ্যালারিতে একটা একটা অ্যালবাম খুললো, নাম দিল পাউকি ট্রাম্পেল। এখানে আবির ভাইয়ের সব ছবি একসাথে রাখলো। আবির ভাইকে দেখতে দেখতে কখন ঘুমিয়েছে কে জানে। কেটে গেল আরও 2-3 দিন। মেঘ নিজের রুটিন মতো খায়, গোসল করে, ঘুমায়, পড়াশোনা করে। মাঝখানে 5-7 দিন একদমই পড়াশোনা করেনি। এই গ্যাপটাও এখন ফিল আপ করছে। ক্লান্ত লাগলে আবির ভাইয়ের ছবি দেখে। আজ কোচিং টিউশন কিছুই নেই, তাই দুপুরে খেয়ে ঘুমিয়েছে মেঘ। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসে কফি খাওয়ার জন্য। নিচে আসতেই চোখে পড়ে মিম আর আদি অনেক গিফট ছড়িয়ে দেখছে। মেঘকে দেখে আদি ছুটে যায় মেঘের কাছে। আদি, আপু দেখো ভাইয়া কত গিফট নিয়ে আসছে আমাদের জন্য। অনেকগুলো শামুক এনেছে, সবার নাম লেখা। আসো আসো, এর মধ্যে মিম 2টা শামুক নিয়ে এসেছে। দেখো আপু, তোমার নামের একটা, আমার নামের একটা। মেঘ এক পলক তাকালো শামুকের দিকে। শামুকগুলোর ওপর সুন্দর করে ভেসে আছে নামটা। মেঘ উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করলো, আবির ভাই কখন এসেছে? মিম হাসি মুখে উত্তর দিল, কিছুক্ষণ আগেই এসেছে। মেঘ আর কিছু না বলে সিঁড়ি দিয়ে ব্যস্ত পায়ে উঠতে লাগলো। মিম পেছন থেকে ডাকলো, আপু কোথায় যাচ্ছ? আরও গিফট আনছে ভাইয়া, আসো দেখে যাও। মেঘ গলা উঁচু করে বলল, একটু পরে আসছি। হুটোপুটি করে উঠে অন্তহীন ছুটে আবির ভাইয়ের রুমের দিকে। ঠিক দরজার সামনে এসে থামে। উত্তেজিত হাতের ধাক্কায় চাপানো দরজা সহসা খুলে গেল। আবির শাওয়ার শেষ করে কোমরে টাওয়াল জড়িয়ে উন্মুক্ত শরীরে ওয়াশরুম থেকে বের হয়েছে মাত্র। সারা শরীরে বিন্দু বিন্দু পানিতে চিকচিক করছে। প্রশস্ত বুকের লোমগুলোতেও পানি জমে আছে। চুল থেকে টুপ টুপ করে পানি পড়ছে। মেঘের দিকে নির্বাক চোখে তাকিয়ে আছে আবির। মেয়েটার এলোমেলো চুলগুলো উঠছে এদিক সেদিক। এই কয়েকদিনে অষ্টাদশীর মুখটা মলিন হয়ে গেছে, গায়ের রঙও কিছুটা চেপে গেছে। গভীর দৃষ্টিতে পরখ করতে ব্যস্ত আবির। এদিকে আবির ভাইয়ের আবেশিত নেশাভরা চোখের চাউনিতে অষ্টাদশীর কোমল মনে অশান্ত অস্থির ঢেউ আছড়ে পড়ছে। মনে হচ্ছে সিডর, আইলা, জলোচ্ছ্বাস সব কিছু একসাথে হানা দিয়েছে। এতদিন পর প্রিয় মানুষটাকে দেখছে, তাও আবার এই অবস্থায়। আবির ভাইকে এই অবস্থায় দেখে মেঘের অন্তঃস্থলে শিহরণ জাগায়। মেঘের মনে আকস্মাৎ গান বেজে উঠল। দৃষ্টিতে যেন সে রাসপুতিন খুন হয়ে যায়। আমি প্রতিদিন নাম ধাপ জানি, সাথে তার সব কিছু, তবুও নিলাম আমি তার পিছু। টেনে হিঁচড়ে অনেক কষ্টে দৃষ্টি নামালো মেঘ। বক্ষ স্পন্দন জড়ালো হলো। অষ্টাদশীর ভেতরটা ভরে এলো। এ যেন প্রশান্তির হাওয়া। আবির তখনও দুর্বদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে। মেঘ গলা খাকারি দিয়ে দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সরি। আবিরের এবার হুঁশ ফিরে অবাক চোখে তাকিয়ে কপাল কুঁচকে বলল, সরি কেন?
মেঘ কণ্ঠ খাদে নামিয়ে জবাব দিল, অসময়ে চলে আসছি ভাই। এইটুকু বলেই চলে যেতে নেয় মেঘ। আবির হঠাৎই গম্ভীর গলায় বলে উঠল, দাঁড়া, কি বলতে এসেছিলি বল। মেঘ তৎক্ষণাৎ শীতল কণ্ঠে বলল, ভুলে গেছি। আবির কয়েক সেকেন্ড থামল, ঠোঁটের কোণায় দুষ্টু হাসি। নিরুদ্বেগ কণ্ঠে বলল, মনে করে বল, তারপর যাবি। আবির ভাইয়ের কথা শুনে মেঘের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আবির ভাই থাপ্পড় দিবে না তো? মেঘ নরম স্বরে আস্তে ধীরে আবারও বলল, সরি আবির ভাই, এভাবে আর রুমে ঢুকবো না। সরি? আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বিরক্তি নিয়ে বলল, এত ন্যাকামি করছিস কেন মেঘ? তুই কি চাচ্ছিস এখন আমি চিৎকার দিয়ে বাড়ির সব মানুষ জড়ো করে বলি, ও মা গো, ও বাবা গো, মেঘ আমার সর্বনাশ করে ফেলেছে, আমায় খালি গায়ে দেখে ফেলেছে, এখন আমার কি হবে? আবির ভাইয়ের মুখে এমন কথা শুনে মেঘ হাঁ করে তাকালো আবির ভাইয়ের দিকে। আবির ভাই খালি গা দেখে মনের ভেতর পুনরায় উথাল পাথাল শুরু হয়ে গেছে। মেঘের সমস্ত গায়ে স্রোতের মতো শীতল হাওয়া বয়ে যায়। তৎক্ষণাৎ মাথা নিচু করে ফেলল মেঘ। আবির শক্ত কণ্ঠে আবার বলল, আমি মেয়ে না যে আমার এই অবস্থায় দেখে ফেলছিস বলে মান সম্মান চলে যাবে। তুই কি বলতে আসছিলিস সেটা বল। মেঘ এবার মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় আস্তে আস্তে বলল, আপনাকে দেখতে আসছিলাম। আবির ভুরু কুঁচকে তাকালো, তৎক্ষণাৎ বলে উঠল, দেখতে আসছিস? দেখ, খোঁজ নে আমার, এত ফর্মালিটি করছিস কেন? মেঘ নরম স্বরে বলল, দেখেছি, এখন আসি। ঘুরে এক পা ফেলতেই আবির ডাকলো, তোর সাথে কথা আছে, বস এসে। মেঘ ঠায় দাঁড়িয়ে পড়ল সেখানেই। মেঘের এবার রক্ত সঞ্চালন বন্ধ হওয়ার পরিস্থিতি হলো। মুখ তুলে তাকাতেও পারছে না। মনে মনে বলছে, আল্লাহ বাঁচাও। আবির আবার বলল, বসতে বললাম তো তোকে। মেঘ ধীর স্থির পায়ে এগিয়ে এসে বিছানার কোণায় বসেছে। চিবুক নামিয়েছে গলায়, দৃষ্টি তার ফ্লোরে। আবির একটা টি শার্ট হাতে নিয়ে ঘুরে এসে মেঘের থেকে কিছুটা দূরে বসেছে। আবির কঠিন স্বরে বলল, কি হয়েছে তোর? মেঘ আবারও কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আবির ভাই, আপনি কিছু একটা পড়ুন প্লিজ। আবির মুচকি হেসে ভেজা শরীরেই হাতের গেঞ্জিটা পরে নিল আর বলল, এবার শান্তি হয়েছে? এখন বল, কি হয়েছে তোর? মেঘ চিবুক নামিয়ে শীতল কণ্ঠে উত্তর দিল, কিছু হয়নি। রাগান্বিত স্বরে আবির বলল, মেঘ, ভাবছি তোকে মেডিকেলে বিক্রি করে দিব। মেঘের সংকীর্ণ মুখটা আরও বেশি ছোট হলো। নিভু নিভু চোখে তাকালো আবির ভাইয়ের দিকে। পাতলা অধর নেড়ে বলল, কেন, আমি কি করেছি? আবির অভিভূতের ন্যায় নিষ্পলক চেয়ে রইল মেঘের দিকে। প্রখর তপ্ত স্বরে বলল, এই যে তুই ঠিক মতো খাচ্ছিস না, দিনকে দিন কঙ্কাল হইতেছিস। তোকে এই বাড়িতে রাখার থেকেও মেডিকেলে রাখলে বেশি কাজে দিবে। কণ্ঠ ভিজে এলো মেঘের, নেত্রদয় টলমল করছে। কাপা কাপা গলায় বলল, খাই তো আমি। আবির এবার সরু নেত্রে তাকালো মেঘের চোখের দিকে। নেত্রযুগল টয়টুম্বর হয়ে আছে, পল্লব ফেললেই পানি গড়িয়ে পড়বে গাল বেয়ে। আবির দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করলো, এই কয়দিনে না তুই ঠিক মতো খেয়েছিস, আর না তুই ঠিক মতো কোনো কাজ করেছিস। খাওয়া আর ঘুম যে ঠিক মতো করিসনি তা তোকে দেখলেই বোঝা যাচ্ছে। চুলগুলো কতদিন আঁচড়াস না আল্লাহই জানে। এমনকি তুই পড়াশুনোও করিস না, কোচিং টিউশনে প্রতিটা পরীক্ষায় কম নাম্বার পেয়েছিস। একটু থেমে রাগে কটমট করে বলল, তুই কি পড়াশোনা করতে চাচ্ছিস না? তুই পড়াশোনা না করলে বল, আমি বাড়ির সবার সাথে কথা বলে নিব। আজকের পর কোনো দিন তোর বই নিয়ে বসতে হবে না, এর জন্য তোকে কেউ কিছু বলবে না। মেঘের গাল বেয়ে অঝরে পানি পড়ছে। কান্নারত কণ্ঠে বলল, আমি পড়াশোনা করব। আবির পুনরায় গুরুগম্ভীর কণ্ঠে বলল, এক সপ্তাহে কোচিং টিউশনের পরীক্ষায় কম নাম্বার পাওয়ার কারণ কি? মেঘ ভনিতা ছাড়াই বলে উঠল, কম পায়নি তো। আবির দাঁতে দাঁত চেপে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আমার সামনে অন্ততপক্ষে মিথ্যা বলিস না। প্রতিটা 30 মার্কের পরীক্ষায় তুই 12, 15, 20 পেয়েছিস। এইগুলো কি খারাপ মার্ক না? এই মার্ক পেলে তুই জীবনে চান্স পাবি? মেঘ আকস্মাৎ আবির ভাইয়ের দিকে তাকায়। আওয়াজবিহীন কান্নায় গাল বেয়ে গলায় এসেছে অশ্রুরা। ভেজা কণ্ঠে অবাক চোখে তাকিয়ে বলল, আপনি কিভাবে জানেন? আবির উদলিত ভঙ্গিতে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে। শক্ত কণ্ঠে বলল,
মেঘ, আমি তোকে ছাড় দিয়েছি, ছেড়ে দিইনি। তুই কি ভাবছিস তোর কোনো খবর আমার কাছে নাই? তোর কোচিংয়ের পরিচালক আমার স্কুল ফ্রেন্ড। তাছাড়াও তোর নাম্বারের পাশে গার্জিয়ানের যে নাম্বারটা দেওয়া কোচিংয়ের, সেটাও আমার নাম্বার। তুই পরীক্ষায় কত পাস, তোর কবে কি পরীক্ষা, সব মেসেজ যেমন তোর কাছে যায় তেমনি আমার কাছেও আসে। তোর টিউশনের স্যাররাও আমার পরিচিত। তুই যেদিকে পা দিবি সবটাই আমার দখলে। তাই মিথ্যা বলা বন্ধ কর, কোনো কিছু লুকানোর চেষ্টা কখনো করিস না। মেঘ আহাম্মকের মতো তাকিয়ে কথাগুলো শুনল। দুরু দুরু বুক কাঁপছে। উদগ্রীব চোখ দুটো লম্বা চওড়া মানুষটার মুখের দিকে। কান্না থেমে গেছে, গালে পানির দাগ স্পষ্ট। উদ্বেগহীন চাউনি আবির ভাইয়ের। কয়েক মুহূর্ত চোখাচোখি হলো দুইজনের। শেষমেশ আবির ভাই দৃষ্টি ফেরালো। মেঘ আর কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। চুপচাপ পা বাড়ায় দরজার দিকে। আবির সহসা ডাকে, দাঁড়া। মেঘের পা কাঁপছে। আবির হাতে একটা শপিং ব্যাগ নিয়ে এগিয়ে আসলো মেঘের কাছে। আবির ভাই কাছাকাছি আসতেই নাকে লাগলো চিরচেনা পরিচিত গতরের গন্ধ। মাত্র শাওয়ার নেওয়ায় যে গন্ধটা যেন অন্যরকম সুন্দর লাগছিল। আবির শপিং ব্যাগ এগিয়ে দিল মেঘের দিকে আর বলল, এগুলো তোর। আর আজকের পর পরীক্ষা, পড়াশোনা, নিজের যত্ন, একটুখানি ত্রুটি যদি আমি দেখি তাহলে আর মুখে কিছু বলবো না। যা এখন। আবির ভাইয়ের ঠান্ডা হুমকিতে কম্পিত হলো অষ্টাদশীর দেহ। আঙুল শুদ্ধ কাঁপছে। কাপা হাতে শপিং ব্যাগ নিয়ে ছুটে পালালো রুম থেকে। নিজের রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকলো। শপিং ব্যাগটা বিছানার পাশে রেখে বিছানায় শুয়ে পড়ল মেঘ। শপিং ব্যাগটা খুলে দেখার ইচ্ছেও করছে না। ইচ্ছের থেকেও বড় বিষয়, সেই শক্তিটাই পাচ্ছে না। বিছানায় শুয়ে চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে উঠল আবির ভাইয়ের সেই উন্মুক্ত দেহ, গায়ে চিকচিক করতে থাকা বিন্দু বিন্দু পানি, সেই ধারালো চাহনি। অষ্টাদশীর হৃদয়ে লাগছে বসন্তের হাওয়া। হৃৎপিণ্ডের কম্পনের মাত্রা এতটাই তীব্র যা সহ্য করতে না পেরে মেঘ ডান হাত দিয়ে চেপে ধরেছে, কিন্তু তাতেও যেন কম্পন থামছে না। সহসা চোখ মেলে তাকালো মেঘ। চোখের সামনে থেকে যেন আবির ভাই সরছেই না। চোখ বন্ধ করলেও আবির ভাইকে দেখছে, চোখ মেলে তাকালেও আবির ভাইকেই দেখছে। আর বারবার মাথায় আসছে আবির ভাইয়ের বলা কথাগুলো, মেঘ তোকে ছাড় দিয়েছি, ছেড়ে দিইনি। আবার মনে হচ্ছে তুই যেদিকে পা দিবি সবটাই আমার দখলে। এসব ভেবেই বারবার কেঁপে উঠছে অষ্টাদশী, সাথে এক অন্যরকম অনুভূতি কাজ করছে। প্রতিটা মেয়েই চায় তার প্রিয়জন তাকে আগলে রাখুক, চোখে চোখে রাখুক। তেমনি মেঘের কাছে আবির ভাইও প্রিয় মানুষ। আবির ভাই যদি বোনের নজরেও দেখে তারপরেও তো মেঘকে নিয়ে ভাবে, এটা ভেবেই মানসিক শান্তি পাচ্ছে মেয়েটা। এভাবে চলল 30 মিনিটের ওপরে। তারপর ঘুমের দেশে তলিয়ে গেল মেঘ। উঠল ঠিক সন্ধ্যা নামার আগে। ফ্রেশ হয়ে এসে তৎক্ষণাৎ শপিং ব্যাগটা টেনে আনলো নিজের কাছে। শপিং ব্যাগটা উল্টে সবগুলো জিনিস বিছানার ওপর ফেললো। অনেক ছোট ছোট জিনিস এলোমেলো হয়ে পড়ে আছে বিছানার ওপর। কম করে হলেও 15-20টা হাতের ব্রেসলেট, মুক্তার মালা, কানের দুলের সংখ্যা অগণিত। দেখে মনে হচ্ছে উনি বেছে দেখার সময় পায়নি। যা পেয়েছেন সব নিয়ে নিয়েছেন। বড় একটা শামুকে লেখা মাই পারস্যুট, আর একটা শামুকে লেখা মাহাদিবা খান মেঘ। এছাড়া অসংখ্য ছোট ছোট শামুক, একটা কাঁচের বয়াম ভরা, যার সবগুলোই আবির নিজের হাতে কুড়িয়ে, এগুলো বাদের আরও যা যা সাজার জিনিস ছিল, খাবার জিনিস যেগুলো টেস্ট ভালো, ওগুলো দিয়েছে মেঘকে। মেঘ বিস্ময়কর চোখে তাকিয়ে দেখছে সবগুলো জিনিস। প্রিয় মানুষের নাম অথবা প্রিয়জনের কণ্ঠ যেখানে আকাশ সম মন খারাপ দূর করতে সক্ষম, সেখানে তার দেওয়া সামান্যতম উপহারও অমূল্য সম্পদ। আবির ভাই যে তার কথা ভেবে আলাদাভাবে জিনিসগুলো কিনেছেন, এতে যেন অষ্টাদশী খুশিতে আত্মহারা হয়ে গেছে। একটা মুক্তার মালা গলায় পড়ল, 2 হাতে 2টা ব্রেসলেট, কানেও দুল পড়ল 1 সেট, ঠোঁটে হালকা গোলাপি কালার লিপস্টিকও দিয়েছে। উত্তেজিত পায়ে বাহিরে বের হলো নিজের রুম থেকে। সিঁড়ি দিয়ে নামতে যাবে তখনই চোখ পড়ে আবির ভাই উঠতেছে সিঁড়ি দিয়ে। হয়তো কোথাও গিয়েছিলেন। মেঘ সিঁড়ি দিয়ে আর নামেনি, ঠায় দাঁড়িয়ে আছে সেখানে। বুকের ভেতর ধুকপুক করছে। আবির ভাই কাছাকাছি আসতেই উত্তেজিত কণ্ঠে বলে উঠল, আবির ভাই আমাকে কেমন লাগছে?
আবির সিঁড়ি থেকে চোখ তুলে মেঘের দিকে তাকালো। কয়েক সেকেন্ড পর চোখ নামিয়ে বলল, ভালো। এমন ভাবলেসিন উত্তরে মেঘের উত্তেজনা মিলিয়ে গেছে, মলিন হয়ে গেল মুখটা। তবুও কিছুটা স্বাভাবিক স্বরে বলল, থ্যাংক ইউ আবির ভাই। আবির নিজের মতো রুমের দিকে চলে যায়। মেঘ কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে থাকে আর মনে মনে বলে, সুন্দর লাগছে বললে কি আপনার জাত চলে যেত, হিটলার একটা।